ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের মধ্যে আজকে আমরা সেই দেশনায়ক ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুণ্যজীবনের কথা একটু স্মরণ মনন করব। গতকাল 6ই জুলাই তাঁর জন্মদিন ছিল এবং এই বছরটি এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উল্লেখযোগ্য একটি অধ্যায়, কারণ এ বছর 125তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে। আমরা সেই স্মরণ মননের যাওয়ার আগে দু একটি নিবেদিত ঘোষণা আপনাদের কাছে করে দিতে চাই। সেটি এইরকম যে আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস আর সাংস্কৃতিক কেন্দ্রে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে উৎসর্গীকৃত এই ভক্ত সম্মেলন। এই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র আপনারা সংগ্রহ করতে পারেন অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে। যে কোনো দিন রাত্রিবেলায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। 26শে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত ভক্ত সম্মেলন বেলুর মঠে অনুষ্ঠিত হবে, অভেদানন্দ কনভেনশন সেন্টারে। সেই ব্যাপারেও আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। 16ই জুলাই রথযাত্রার দিন রাধাগোবিন্দজিউ সুকচরে, যে রাধাগোবিন্দজিউ মন্দির সুকচর, সেখানে রথযাত্রায় গোবিন্দজির পূজা এবং রথ পরিক্রমা হবে। আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর 16ই জুলাই রামকৃষ্ণ সারদা মন্দির কামদেবপুর চুঁচুড়ায় যে নতুন আমরা রামকৃষ্ণ মন্দির দেখতে পাই, সেখানে বিকালবেলায় ধর্মসভায় পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ এবং আমার সঙ্গে থাকার সৌভাগ্য হবে ভগবানের কৃপায়, এই রকমই একটি আশা করছি। আর আত্মবিকাশ বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মেয়েদের সাহায্যে আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারি। আমরা ভারত কেশরী শ্যামাপ্রসাদের কথা স্মরণ করছি, কারণ ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন একবার বলেছিলেন, শ্যামাপ্রসাদজি ছিলেন সংসদের সিংহস্বরূপ। সেজন্য তাকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ নামে অভিহিত করা হয়। 1901 সালের 6ই জুলাই কলকাতায় তার জন্ম এবং তার পিতা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ নামে যিনি পরিচিত। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাবসান হয় 23শে জুন 1953 সালে আটক অবস্থায় শ্রীনগরে, এবং তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কিত আলোচনা রয়েছে। আমরা যদি এক নজরে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা ভাবি, তাহলে আমাদের অবশ্যই স্মরণ করতে হয় যে সর্বকনিষ্ঠ উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি একমাত্র দাবিদার। মাত্র 33 বছর বয়সে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, যা আজও একটা রেকর্ড। পশ্চিমবঙ্গ আন্দোলনে নেতৃত্ব দেন 1947 সালে, কারণ দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ভারত কেশরী শ্যামাপ্রসাদ। স্বাধীন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে 1947 সালে প্রথম মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে যোগ দেন, কিন্তু নীতিগত মতবিরোধের কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে 1950 সালে তিনি পদত্যাগ করেন। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ভারতের অন্যতম রাজনৈতিক ধারার ভিত্তি হয়ে ওঠে। জম্মু এবং কাশ্মীরে বিশেষ সাংবিধানিক
ব্যবস্থার বিরোধিতা করে সেখানে প্রবেশ করেন 1953 সালে এবং গ্রেপ্তার হন। সত্যি সত্যি এই দেশভাগের সময় হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চলকে পৃথক করে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে জনমত গড়ে তোলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। অনবদ্যতার এই অবদান আমরা বারবার স্মরণ করি। আজকে হয়তো বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর এই জীবন বা পূর্ণ জীবন, মহাজীবনকে স্মরণ মনন করার কথা বারবার বলা হচ্ছে, কারণ ইতিহাস তাই করে, বরাবরই ইতিহাস তাই করে। শাসক গোষ্ঠী যখন আসেন তখন সেই মতো তাঁরা এই দিনটিকে গুরুত্বের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির যে রাজনৈতিক মুন্সিয়ানা, যে রাজনৈতিক নেতৃত্ব, সেটি নিয়ে আলোচনা করার থেকেও বারবার আমরা স্মরণ করব তার মানবতার দিক, তার হৃদয়বত্তার দিক। এটি আমাদের কাছে বড় উল্লেখযোগ্য। শ্যামাপ্রসাদ বড় হয়েছিলেন কলকাতার ভবানীপুরের, যেটিকে রসা রোড বলা হতো, এখন সেটি ভবানীপুর রোড। এবং যে ঘরানার মধ্যে তিনি বড় হয়েছিলেন সেখানে তাঁর পিতামহ গঙ্গাপ্রসাদ ছিলেন এক ডাক্তার, এবং গঙ্গাপ্রসাদের গর্ব ছিল তার সন্তান আশুতোষ মুখার্জিকে নিয়ে। একবার এই গঙ্গাপ্রসাদকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তো অনেক উপার্জন করলেন, তেমন ঘরবাড়ি তো করতে পারলেন না, তাহলে কি রেখে গেলেন? তখন এই গঙ্গাপ্রসাদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলেছিলেন যে তিনিই হচ্ছেন তার সবথেকে বেশি সম্পদ, বড় সম্পদ, এর থেকে বড় সম্পদের আর দরকার নেই। সে যুগে অর্থ সাচ্ছল্য থাকলেও শৌখিনতার কোনো পরিচয় এই মুখার্জি পরিবারে পাওয়া যায়নি। ফলে গঙ্গাপ্রসাদ থেকে আশুতোষ মুখোপাধ্যায় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কারুরই জীবনটি অত শৌখিন, উচ্ছৃঙ্খল, বোহেমিয়ান জীবন ছিল না, বরং ছিল সংযত জীবন। তাদের বাড়িতে নিরামিষের প্রচলন ছিল। যদি মাংস খাবার দরকার হতো তাহলে কালীঘাটের মাকে প্রসাদ করে যে প্রসাদী মাংস হতো সেটি তারা ভক্ষণ করতেন। সুধা দেবীর সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির বিবাহ হয় এবং অকালেই সুধা দেবীর প্রয়াণ ঘটে। স্ত্রী বিয়োগ শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তিনি কষ্ট পেয়েছিলেন। বুকে পাথর চেপে রেখেও তিনি শিক্ষা এবং সেবার কাজে নিজেকে ঝাঁপিয়ে পড়ে জীবন পরিক্রমায় সম্পূর্ণ করেছিলেন। স্বনামধন্য লেখক চিত্তরঞ্জন মাইতি মহাশয় আমার দেশ আমার স্বজন শীর্ষক কাহিনীতে এই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বর্ণনা করেছেন, যেটি নিবোধত পত্রিকায় মে-জুন 2015 সালে প্রকাশিত হয়েছিল। লেখক লিখছেন সেখানে যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির থেকে বিল্লপত্রে মায়ের সিঁদুর নিয়ে যেতেন আমাদের এক মাস্টারমশাই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্যের অধ্যাপক ছিলেন। যখন শ্যামাপ্রসাদ তার ভবানীপুরের বাড়িতে থাকতেন তখন কলেজ স্ট্রিট থেকে বাসে চেপে সকাল 8টা-9টার ভেতর তিনি সেই বাড়িতে পৌঁছতেন, আর শ্যামাপ্রসাদ সেই সিঁদুরের টিপ মাথায় পড়তেন। অর্থাৎ কতটা ভক্তি ছিল আমরা অনেক সময় বাইরে থেকে বুঝতে পারি না। এই মহান ব্যক্তিত্বদের ভেতরে যে ফল্গু ধারার মতন ভক্তি থাকে। চিত্তরঞ্জন মাইতি মহাশয় সবে MA পাশ করেছেন, কোনো কাজকর্ম নেই, পত্রপত্রিকার অফিসে ছোটাছুটি করেন, লিখে দক্ষিণা কম পেলেও জলখাবারের খরচ পর্যন্ত উঠত না, টিউশনি করতেন। আর তার ওই অধ্যাপকের বাড়ি ছিল কাঁথি মহকুমায়, একই জায়গার মানুষ ছিল বলে তার সাথে পরিচয় হয়। তা সেই মাস্টারমশাই একদিন বললেন, তুমি ছোট ছোট কতগুলো প্রবন্ধ লিখে আমাকে দাও, উপযুক্ত হলে জনসংঘ পত্রিকায় ছাপাবার জন্য শ্যামাপ্রসাদ বাবুকে দেব। চিত্তরঞ্জনবাবু কোনোদিন রাজনীতি করেননি, তাই পত্রিকায় স্বনামে লেখা না দিয়ে ছদ্মনামে লেখার কথাই প্রকাশ করলেন এবং গ্রামপথিক নামে লিখলেন।
কয়েকদিন পরে সেই মাস্টারমশাই জানালেন যে শ্যামাপ্রসাদ বাবুর লেখা দারুণ পছন্দ হয়েছে এবং তিনি যেতে বলেছেন তার বাড়িতে প্রণাম করবার অভিলাষ নিয়ে তুমি যেতে পারো। গেলেন চিত্তরঞ্জনবাবু শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতে। তখন সেই বাড়িতে একটা বিশাল বড় মাঝখানে আম গাছ ছিল, তাকে ঘিরে দুদিকের মহল ছিল। একদিকে থাকতেন আশুতোষের বড় ছেলে বিচারপতি রমাপ্রসাদ বাবু, পরিবারের অন্য সময়, আর ডান দিকে দোতলাস বাড়িতে তখন একটা বড় হলঘর ছিল, সেটি ব্যবহার করতেন এই জননায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার যে পরিবারের লোকজন। অনেক চেয়ার পাতা থাকতো। হলঘরে ঢুকে দেখলেন চিত্তরঞ্জনবাবু যে ময়লা রঙের মানুষটি খাটো ধুতি নিজের শেষ প্রান্তের চেয়ারে বসে আছেন। জিজ্ঞাসা করলেন, বেশ লিখেছ তুমি, কি করছো? তিনি জবাব দিলেন যে 2-4টে টিউশন করে সামান্য রোজগার করি, MA পাশ করে কলকাতাতেই বসে আছি, দেশের স্কুলে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছে। মাস্টারমশাই পরিচয় করিয়ে দিচ্ছেন। হঠাৎ শ্যামাপ্রসাদবাবু বললেন, আশুতোষ কলেজের নাইটে বাংলার পার্ট টাইম প্রফেসর দরকার, তুমি আজই খগেনবাবুর সাথে দেখা করো। খগেনবাবুর সাথে পরের দিন দেখা করতে গিয়ে এক অভিজ্ঞতার শিকার হয়েছিলেন, যেখানে তিনি দেখলেন যে বড় বড় ছাত্ররা প্রিন্সিপালের ঘরে ঢুকে তাদের সমস্যার কথা বলছে, উত্তেজিত একটা বাদ বিতণ্ডা চলছে। এই চিত্তরঞ্জনবাবু যখন তার যে নিবেদন করলেন, তখন তিনি বলে উঠলেন, তুমি এই বড় বড় ছেলেদের পড়াবে, তুমি এখন এসো, আমি কাল সকালে শ্যামাপ্রসাদবাবুকে যা বলার বলবো। পরের দিন ভোর 7টার সময় চিত্তরঞ্জনবাবু পৌঁছে গিয়েছেন শ্যামাপ্রসাদবাবুর বাড়িতে। হলঘরের এক কোণে মনমোড়া হয়ে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের দুজন মাস্টারমশাই, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, দুটি প্রশংসাপত্র সার্টিফিকেট নিয়ে গেছেন। প্রণাম করে গতকালের খগেন সেনের সঙ্গে যে অর্থাৎ প্রিন্সিপালের সমস্ত কথা জানালেন। তারপরে দেখলেন যে খগেনবাবু এসেছেন শ্যামাপ্রসাদবাবুর কাছে। শ্যামাপ্রসাদবাবু বললেন, তুমি বারান্দার একদিকে চলে যাও, আমি খগেনের সাথে কথা বলবো। এবং সেখানে তিনি প্রিন্সিপালকে বললেন যে ও না পারলে সরিয়ে দিও, কিন্তু এই দেখো সুনীতিবাবু শ্রীকুমারবাবু ছেলেটির সম্বন্ধে কী সব লিখেছেন। তারপরে চিত্তরঞ্জনবাবু ক্লাস নিতে গেলেন সন্ধ্যে 7টায়। 14 নম্বর হলঘরে যেতে বললেন। ইন্টারমিডিয়েট সেকশনে পড়ানোর আহ্বান এলো। বেয়ারাকে দিয়ে 14 নম্বর ঘরে পাঠিয়ে দিলেন। চিত্তরঞ্জনবাবু পড়াতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরে লোডশেডিং হয়ে গেল। চারিদিকের ক্লাস থেকে হই হই হলো। বিভিন্ন ক্লাসের ছেলেরা দুদ্দার করে নিচে নেমে যাচ্ছে। চিত্তরঞ্জনবাবু দাঁড়িয়ে উঠে বললেন, তোমরা যেতে পারো। তখন তাকে অবাক করে দিয়ে ছেলেরা বললেন, আপনি যদি পড়ান স্যার, আমরা এই অন্ধকারে বসেই আপনার কথা শুনব। প্রাণ ভরে সাগরিকা পড়িয়েছিলেন। পরের দিন শ্যামাপ্রসাদবাবু বলেছিলেন চিত্তরঞ্জনবাবুকে যে তুমি আমার মুখ রক্ষা করেছো চিত্তরঞ্জন, আজ সকালে খগেন এসে তোমার দারুণ প্রশংসা করে গেছে, তুমি নাকি অন্ধকারেও ছেলেদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলে। সেই চিত্তরঞ্জন মাইতি মহাশয় বলছেন যে অপূর্ব ভাষণ দিতেন শ্যামাপ্রসাদ মুখার্জি, ঘণ্টার পর ঘণ্টা শ্রোতারা শুনতেন। সংসদে যখন কোনো কিছু বলতেন তখন লোকসভার সদস্যরা মন্ত্রমুগ্ধের মতন শুনতেন। কংগ্রেস দলের কেউ তখন ছুটতেন পণ্ডিত নেহেরুর খোঁজে। পণ্ডিতজি হন্তদন্ত হয়ে এসে সামাল দিতেন পরিস্থিতি। ডাক্তার মুখার্জি দিল্লিতে থাকলেও এই চিত্তরঞ্জন বাবুর প্রতি তার কৃপা দৃষ্টি ছিল, সুতরাং চিঠিতে যোগাযোগ রেখেছিলেন। একবার এই চিত্তরঞ্জনবাবুর মায়ের অসুখের কথা তাকে জানানো হলে শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠিতে লিখেছিলেন, শ্রীমান চিত্ত, যত সত্বর সম্ভব তুমি দেশে মায়ের কাছে চলে যাও, মায়ের থেকে বড় আর কেউ নেই, দরকার হলে কলকাতায় এনে তোমার কাছে রেখে তাঁর চিকিৎসার ব্যবস্থা করো। আশীর্বাদক শ্যামাপ্রসাদ। আবার অন্য একটি চিঠিতে লিখেছেন, শ্রীমান চিত্ত, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমার তো আবার সর্দির ধাত, গায়ে গরম জামা, চাদর জড়িয়ে থাকবে। এই টুকরো টুকরো চিঠিগুলো যেন ঈশ্বরের নির্দেশের মতন কাজ করত চিত্তরঞ্জনবাবুর কাছে। এই চিত্তরঞ্জনবাবু এক মানবিক শ্যামাপ্রসাদ মুখার্জিকে আবিষ্কার করেছিলেন। তিনি নিজেই বলেছেন যে তার সম্মোহনী শক্তি ছিল ভাষণের দিক থেকে, কারণ তার ভাষণ ছিল তথ্য সমৃদ্ধ, বাগ্মিতার সঙ্গে সঙ্গে তথ্যের সুনিপুণ সমাবেশ, সবাইকে আবেগ
এবং অবাক করে দিত। তিনি মূল বক্তব্যকে সংক্ষিপ্ত করে এমনভাবে বলতেন যে তাতেই জনতা উদ্দীপ্ত হতো। পথের ধারে মহিলারা শঙ্খধ্বনি করে তাকে বরণ করতেন, মালা পরাতেন। বাড়ি থেকে যেদিন বেরোতেন সেদিন স্নেহময়ী বৌদি অর্থাৎ বিচারপতি রমাপ্রসাদের স্ত্রী টিফিন ক্যারিয়ারে তার খাবার ভরে দিতেন। কাঁথি অঞ্চল একবার বন্যায় ভেসে যায়। ব্রিটিশ সরকার ধান চাল গোলায় তুলে রেখেছিল সৈনিকদের জন্য। জাপানি আক্রমণের তখন সম্ভাবনা। বন্যা পীড়িতদের ঘরে অন্ন নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি মারোয়াড়ি রিলিফ সোসাইটির মাধ্যমে দুর্গতদের বস্তা বস্তা গম এবং চাল পাঠাতে লাগলেন। একবার এক ভিন্ন প্রেক্ষাপটে হঠাৎ খবর এলো যে গান্ধীজির আদর্শে এক প্রৌঢ় মানুষ জীবনযাপন করছেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরনে ধুতি। রুগ্ন শীর্ণকায় মানুষটি কাছে শ্যামাপ্রসাদ গেলেন প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য রাজনীতিতে। তিনি বললেন যে আমি বক্তৃতা দিতে পারি না, চর্চাও করি না। শ্যামাপ্রসাদ বললেন আপনাকে ভাষণ দিতে হবে না, সে কাজটা আমিই করব। আপনি শুধু মানুষের দরজায় দরজায় গিয়ে বলবেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। ওই প্রধান শিক্ষক এক নামী কংগ্রেস নেতাকে বিপুল ভোটের ব্যবধানে পরাস্ত করেছিলেন। এই যে দরজায় দরজায় গিয়ে বলবেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন, অর্থাৎ রাজনীতির মঞ্চ শুধু বক্তৃতা নয়, সেবা প্রদানের একটা সুযোগ। শ্যামাপ্রসাদের শ্রদ্ধাশীল দরদি মন ছিল। একবার কোথাও বক্তৃতা দেওয়ার জন্য দেরি হয়েছে, সঙ্গে অনেক মানুষ আছেন, তারা ক্ষুধার্ত বলে এসেই উদ্যোক্তা শীতল প্রসাদকে বললেন এরা ক্ষুধার্ত, এদের খাবার ব্যবস্থা করো। আর নিজেও দেবশিশুর মতন চাইলেন আলু ভাজা আর লুচি। অর্থাৎ এই ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের বোঝায় যে কত বড় মন ছিল তার। একবার এই চিত্তরঞ্জনবাবু কাঁথির এক দুধওয়ালি পদ্মার গল্প বলেছিলেন। সেই পদ্মা নামের ভদ্রমহিলা, তার স্বামী ছিল চৌকিদার। সে ভোরবেলায় বাড়ি বাড়ি দুধ দিত। তখন স্বাধীনতার রক্তঝরা সংগ্রাম চলছে। গান্ধীজি ডান্ডি যাত্রার নির্দেশ দিয়েছেন, বলেছেন হাম জব যাত্রা শুরু করেঙ্গে তামাম হিন্দুস্তান উথাল জায়গা। কাঁথির দাড়ুয়া ময়দান একটা বিখ্যাত স্থান, বহু সমাসমিতি সেখানে হয়েছে এবং লবণ আইন অমান্য আন্দোলনের সময় বলা হলো কেউ ময়দানে যেতে পারবে না। রাতে বহু স্বেচ্ছাসেবক জমায়েত হয়েছিলেন। তারা এক কলসি সমুদ্রের লোনা জল পেলেই জ্বালন দিয়ে নুন তৈরি করবে, কিন্তু কে আনবে? দেখা গেল এক যুবতী কলসি কাঁখে দাড়ুয়া ময়দান পেরিয়ে থানার রাস্তায় এগিয়ে আসছে, সেই দুধওয়ালি পদ্মা। একসময় সে স্বাধীনতা সংগ্রামী ধীরেন্দ্রনাথ শাসমলের বক্তৃতা শুনে এমন উদ্দীপ্ত হয়েছিল যে স্বামী সরকারি কাজ করলেও সে দেশের জন্যে মন প্রাণ সমর্পণ করেছিল। পুলিশ জিজ্ঞেস করলো কোথায় চলেছ তুমি? সে বলল সরকারি পুকুর থেকে খাবার জল নিয়ে যাব গো, আমাদের এলাকার সব পুকুরের জলই খারাপ হয়ে গেছে। ওরা কলসি পরীক্ষা করলো, তারপর জল আনার অনুমতি পেল না। যাওয়ার সময় আমাদের দেখিয়ে নিয়ে যাবে। জল নিয়ে ফিরে এলো, বললো তোমাদের লোটা দাও, জল ভরি দিব, খুব ঠান্ডা জল, এক ঢোক খাইলেই প্রাণ জুড়াইবে। ওরা জল পরীক্ষা করে দেখলো, অনুমতি মিলল। সে দাড়ুয়ার ময়দান পেরিয়ে গেল গাঁয়ের দিকে। এইভাবে দেখা গেল প্রতিদিনই মজার মজার গল্পে মেতে থাকতো পুলিশ। তারপর তার সঙ্গে সেই বন্দে মাতরম ধ্বনিতে সে যেন স্বাধীনতার সেই মানুষজনের সাথে কোথাও এক হয়ে গেল। এই আন্দোলনে যখন বহু মানুষের প্রাণ গেল, তখন সেই কাঁদতে কাঁদতে উদাস চোখে সেই দুধওয়ালি পদ্মা বলেছিল আন্দোলনে আমার কতগুলো ছেলে মারা গেল, আর আমি কাঁদবো না? গয়ায় গিয়ে বাছাদের পিণ্ড দেবো। তিনি গিয়েও ছিলেন, গয়াতে তার প্রাণ যায়। এই ঘটনা যখন শ্যামাপ্রসাদবাবুকে বলা হয়েছিল, শ্যামাপ্রসাদবাবু একটি সভায় যাওয়ার জন্য জুনপুটে দিকে যাচ্ছিলেন গাড়ি করে, অজস্র লোক। কিন্তু যখন শুনলেন ওই গ্রামটা পদ্মার, তখন তিনি নেমে পড়লেন, দুহাত জড়ো করে পদ্মার উদ্দেশ্যে নমস্কার করে মাইল ডেরেক পথ হেঁটে চললেন। এই রূপ ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির। অভিভূত এই ঘটনা আমাদের ভাবায়। তারপর সেই কাশ্মীর আন্দোলনে তার প্রাণ যায়, কিন্তু আমরা তাকে মনে রাখি স্বাধীন ভারতবর্ষের জনসংখ্যা প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে তার ভূমিকা, 43 সালে বাংলার দুর্ভিক্ষে
ত্রাণ কাজ, শিক্ষা, প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া, একজন দক্ষ বক্তা, সংগঠক, ত্যাগ এবং আদর্শের প্রতীক, প্রতিষ্ঠাতা নেতা, জনসেবায় নিবেদিত হিসাবে, নীতিনিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে, দেশপ্রেমিক নেতা হিসাবে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেন আমাদের সবসময় ভালোবাসতে ইচ্ছা করে, শ্রদ্ধা করতে ইচ্ছা করে অন্তর থেকে। এবং 1942 সালে তাই কবি নজরুল ইসলাম একটি চিঠিতে লিখেছিলেন যে আমরাই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব, সেদিন বাঙালির আপনাকে এবং সুভাষ বোসকে সকলের আগে মনে পড়বে, আপনারাই হবেন এদেশের সত্যিকারের নায়ক। সেই নায়ক শ্যামাপ্রসাদ মুখার্জির গতকালের পুণ্য জন্মদিনকে স্মরণ করেই আমরা আজকে স্মরণ করলাম। মনে রাখতে হবে তার রাজনৈতিক দিকটি আমরা আলোচনা করার জন্য স্মরণ করিনি, আমরা তাকে স্মরণ করলাম তার এই মানবিক দিকটি, মানুষ শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা করার জন্য। এবং শ্রী সারদামঠ থেকে যে নিবোধত পত্রিকা প্রকাশিত হয়, সেই নিবোধত পত্রিকাতেও কিন্তু মে জুন মাসে এই অনবদ্য রচনাটি প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন ইন্টারনেট থেকে তথ্য নিয়েই আমরা এটি স্মরণ করলাম তাকে। আমরা যেন বারবার এই মহাপ্রাণ মানুষদের কথা স্মরণ করি, বুঝতে পারি সেই কথা স্যার প্রফুল্লচন্দ্র রায় তাকে লিখেছিলেন, তুমি বাপ কা বেটা হইয়াছ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।